আমার একজন শিক্ষক ছিলেন, উনি দৈনিক নববার্তা প্রসঙ্গের রিপোর্টার প্লাস আমি যে স্কুলে হাই স্কুলে পড়েছি এই স্কুলের টিচার। ওনার নাম হলো গিয়া মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা, উনি নববার্তা বর্তমানে রিপোর্টার এবং উনি লেখালেখির সাথে জড়িত। উনি একদিন আমার খাতার মধ্যে গল্পটি, যখন শিক্ষকের মধ্যে গল্পটি পড়েছে, তখন আমাকে বললেন, অনুপ তুমি এক কাজ করো, গল্পটি তুমি আমাকে দিয়ে দাও, দেখবে আমি একটা কাজ করো। বাচ্চারা পড়াশোনার ব্যাপারে, যেমন আমরা যেহেতু টিচিং প্রফেশনে আছি, ম্যাথস বা সায়েন্স বা বেঙ্গলি ইংলিশ এগুলা কোনো হয় নোটস হইতে পারে, কোনো একটি বুক লিখতে পারি, আর একটা ছোট ইংলিশ বুক, প্রত্যেক বছর 3টা বুক লেখার একটা খুব ইচ্ছা আছে। দেখি ফিউচার কি তা। যে দেশ বা যে ব্যক্তি মাতৃভাষার প্রতি যত বেশি সচেতন আছে, সেই ব্যক্তি তত বেশি উন্নত এবং সেই দেশ উন্নত। আমরা বাংলা যেটা, আমরা ভাষা যেটা আছে, আমার মাতৃভাষাটা আর নাইকে মানে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, এটা বলতে পারে। মানে আমার মানুষের যে হইতে আমার দৃষ্টিতে গণিত সবচেয়ে ইজি। আচ্ছা, কারণ এটাতে কোনো ল্যাঙ্গুয়েজের এত প্রবলেম হয় না। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকের এই নির্ভীক সংলাপ অনুষ্ঠান পূর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আসাম সরকারের যুবলেখনী সম্মাননা প্রাপ্ত অনুপ দাস, কাঠিগড়ার বিহারার কৃতি সন্তান এবং একজন কৃতি শিক্ষক। বর্তমান তিনি কালাইনের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সুনামধন্য উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক, গণিতের সাবজেক্ট টিচার, ম্যাথামেটিক্স। আমরা আজ ওনার সাথে কথা বলবো ওনার এই যাত্রা নিয়ে, যেহেতু আমরা ইতিমধ্যে বলেছিও আসাম সরকারের যুবলেখনী সম্মাননা 2025 ইতিমধ্যে উনি গ্রহণ করেছেন এবং উনার এই যে লেখালেখি নিয়ে যে আগ্রহতা, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। একজন সায়েন্সের টিচার হয়ে কিভাবে লেখালেখির প্রতি উনার যে আগ্রহ জাগলো এবং কবে থেকে, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। আমরা ওনাকে বাতায়ন ডিজিটালে আজকের এই নির্ভীক সংলাপ অনুষ্ঠান পর্বে ওনাকে স্বাগত জানাই। অনুপ বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের বাতায়ন ডিজিটালে। যেহেতু আমরা বললাম যে যুবলেখনী সম্মাননা পেলেন 2025-এর, প্রথমেই আমি আবারও বলছি আপনাকে অভিনন্দন আপনার এই সম্মাননা প্রাপ্তির জন্য। আমরা একটা বিষয় যেটা খুবই কম দেখি, সায়েন্স স্ট্রিমের মানুষ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, লেখালেখির প্রতি, বাংলার প্রতি এত আগ্রহ দেখা যায় না, যদি আমার ভুল না হয়। এদিকে আমরা এই বিষয়ে কথা বলবো। যেহেতু আপনি আসাম সরকারের যে যুবলেখনী সম্মাননা পেয়েছেন, ইতিমধ্যে গ্রহণও করেছেন, সেই সুবাদে আপনার বর্তমান অনুভবটা কি বলবেন এই বিষয় নিয়ে? সত্যি বলতে আসাম সরকারের এই যুবলেখনী সম্মানটা পাওয়া মানে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি মানে বিশ্বাস করতে পারছি না যে এই সম্মানটা আমি পাবো, কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম লাস্ট 2000 এই বছরের 5 সেপ্টেম্বরের আগে, আর আমাদের রেজাল্টটা দিয়েছে 22 ডিসেম্বর। যেদিন রেজাল্টটা দিয়েছে আমার লিস্টে নাম দেখার পর খুবই আনন্দিত। এই যে আসাম সরকারের যে যুবলেখনী সম্মাননা যেটা দেওয়া হয়েছে এবং এই যে আসাম সরকারের একটা পদক্ষেপ লেখনী, যেটা লেখালেখি, ঠিক আছে, লেখালেখি নিয়ে, তো এই যে বর্তমান যে আসাম সরকারের যে পদক্ষেপটা লেখালেখি নিয়ে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন বা এটা যৌক্তিকতা নিয়ে আপনি কি বলবেন? খুবই ভালো পদক্ষেপ, কারণ বর্তমান যুগে এমন হয়েছে যে ইন্টারনেটের যুগে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো মানুষই লেখালেখির প্রতি টোটালি কোনো ইন্টারেস্ট নেই, বহুত রেয়ার। যেমন এই বছর আসাম সরকারে 1000 জনকে দেওয়ার কথা ছিল, টার্গেট ছিল, কিন্তু মানুষই পেয়নি, 818 জন অনলি মানুষ পেয়েছে। তে যদি সরকারের উদ্যোগ এবার এই উদ্যোগ নেবার মানে সাথে সাথে এখন মানুষ একটু না একটু লেখালেখি স্টার্ট করবো, যার ধরুন নেক্সট ইয়ার আগ্রহটা বাড়িয়ে যাবে। আর নেক্সট ইয়ার আশা করি নেক্সট ইয়ার আসাম সরকারে আরো বেশি এবার দিব। এটি আমাদের গতদিন যে 24 ডিসেম্বর বিকাল 4 ঘটিকার সময় যে প্রোগ্রাম হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি ওটাই বলেছেন যে এটি
গতানুগতিক প্রতি বছরই দেওয়া হবে। এবং তিনি এটি বলেছেন যে অনলি যেন খালি বইপত্র লেখলে ও সম্মান দেবো এটা না, উনি তার ভাষণে এটা বলেছেন যে ফেসবুকেও যদি ভালো কিছু লেখা থাকে এবং এটিও যদি কেউ গ্রহণ করে এবং যদি এটি কোনো সিস্টেম মাফিক বা কোনো ইমেইলে বা সিস্টেম আসাম পাবলিকেশন বোর্ডের কাছে জমা দেওয়া হয়, যদি এটি ভালো লেখা হয় এটিও পুরস্কৃত করবে। এবং এটা শোনার পর যত যুবক প্রজন্ম আছে সবাই ওনাকে হাততালি দিয়ে এত সংবর্ধনা জেনেছেন, প্রশংসিত পুরা। মানে এক কথায় সরকারের যেটা পদক্ষেপ হচ্ছে যে বর্তমান যারা যুবক রয়েছেন যুব সমাজকে মানে আগ্রহিত বা মানে এগিয়ে নেওয়া একটা পদক্ষেপ, যাতে লেখালেখিটা আগামী দিনে সেটার মানে মাত্রা বেড়ে যায়, সেটা পরিসরটা মানে দীর্ঘ করার জন্য এইভাবে একটা পদক্ষেপ নিচ্ছেন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, যেখানে আপনি লেখালেখি করছেন সেই বিষয়ে আমি জানতে চাই যে আজকালকের যেটা বর্তমান সময় চলছে ডিজিটাইজেশন, কখনো দেখা যাচ্ছে যে এই ধরনের লেখালেখি খুব কম দেখা যায়, এই বিষয়ে কি বলবেন? মানে লেখালেখিটা কিন্তু কম আজকের দিনে মানে সময়ে, লেখালেখিটা কম মানে আগের তুলনায় ডিজিটাল যুগে যেটা লেখালেখি কম, এটার উপর আমার নিজের একটা আর্টিকেল লেখা, যেটা এখন পাবলিশ করছি না, তোমাদের বাতায়ন ডিজিটালের আমি আমার লেখাটা একটু অবশ্যই বলতে পারি। আমি জাস্ট লেখাটা বলি। আমার আর্টিকেলের হেডিংটা হলো ডিজিটাল যুগে লেখার গুরুত্ব। ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, চিন্তাধারা ও যোগাযোগের ধরনকে আমূল পরিবর্তন করেছে। এই পরিবর্তনের কেন্দ্র রয়েছে লেখা, যা আজ আর শুধু সাহিত্য চর্চার মাধ্যমে নয়, বরং জ্ঞান, যোগাযোগ ও সৃজনশীলতার অন্যতম প্রধান শক্তি। প্রথম পয়েন্ট, যেটা যোগাযোগের প্রধান মাধ্যম, ইমেইল, সোশ্যাল মিডিয়া, ব্লগ, নিউজ পোর্টাল, সবখানেই লেখাই মূল হাতিয়ার। মুহূর্তের মধ্যে বহু মানুষের কাছে নিজের কথা পৌঁছে দিতে লেখার ভূমিকা অপরিসীম। পয়েন্ট নম্বর 2, জ্ঞান সংরক্ষণ ও বিস্তার। ডিজিটাল প্ল্যাটফর্মে লেখা সংরক্ষণ করা সহজ এবং দীর্ঘস্থায়ী। ইবুক, অনলাইন প্রবন্ধ, গবেষণাপত্রের মাধ্যমে জ্ঞান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে দ্রুত ও সাশ্রয়ীভাবে। মত প্রকাশ ও গণতান্ত্রিক চর্চা। ডিজিটাল যুগে সাধারণ মানুষও লেখার মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারে। ব্লগ, পোস্ট, মন্তব্য সবই সামাজিক সচেতনতা ও গণতান্ত্রিক আলোচনাকে শক্তিশালী করে। আর লাস্ট হলো সৃজনশীলতার নতুন দিগন্ত। অনলাইন গল্প, কবিতা, মাইক্রোফিকশন, ওয়েব সিরিজের চিত্রনাট্য ডিজিটাল মাধ্যমে লেখাকে নতুন আঙ্গিক ও পাঠকের কাছে পৌঁছাতেও সাহায্য করে। মাস্টারবাবু, আমি একটা জিনিস মাস্টারবাবু বললাম, ঠিক আছে, যেহেতু আপনি বাই প্রফেশন একজন টিচার, সেই সুবাদে বললাম যে ডিজিটাইজেশনের যে জমা চলছে, আজকাল যে সময় চলছে, এই সময়ে এটা কি প্রয়োজন আছে কি? আপনারা কি মনে করেন যে এই লেখালেখির প্রয়োজন আছে? কারণ যদি আমরা না লিখি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমরা লেখাগুলো পাবে না। যদি কোনো বই পুস্তকে থাকে, যেমন আমি আমার প্রথম যেটা লেখাটা আমি 2010 সালে, আমি যখন ক্লাস 6-এ ছিলাম 2010 সালে, তখন আমি শিক্ষকের মর্যাদা হেডিং আসছিলাম একটা গল্প, যেটা আমি দৈনিক নববার্তা প্রসঙ্গ এমনিতেই পাঠিয়েছিলাম। আমার একজন শিক্ষক ছিলেন, উনি দৈনিক নববার্তা প্রসঙ্গের রিপোর্টার প্লাস আমি যে স্কুলে হাই স্কুলে পড়েছি এই স্কুলের টিচার। ওনার নাম হলো গিয়া মোহাম্মদ জসিমউদ্দিন। উনি নববার্তার বর্তমানে রিপোর্টার এবং উনি লেখালেখির সাথে জড়িত। উনি একদিন আমার খাতার মধ্যে এই গল্পটি, যখন শিক্ষকের মর্যাদা গল্পটি পড়েছে, তখন আমাকে বললেন, অনুপ তুমি এক কাজ করো, গল্পটি তুমি আমাকে দিয়ে দাও, দেখবে আমি একটা কাজ করবো। আমি ঠিক আছে, নিতে পারেন। উনি না কি করছেন, দৈনিক নববার্তা প্রসঙ্গে একদিন আর 2 দিন পরে উনি ওটা পাঠিয়ে এবং ওটা পাবলিশ করছেন। ওটা আমার ফার্স্ট গল্প। মানে এখান থেকেই শুরু লেখালেখি? এখান থেকে এই যে যেটা গল্প লিখেছিলেন, এই গল্পটা শুরু, এই গল্পটা দিয়ে আমার ফার্স্ট লেখাও শুরু। আচ্ছা। আর গল্পটা তখন তো ছোট, বয়স কম ছিল, সেই রঙের কিছু থাকলে ভালো লাগতো। যখন গল্পটা প্রকাশিত হয়েছিল, এই পেজটা ছিল, পেজের নাম ভুলে গেছি, ফুলে ফুলে খুনি না ওরকম কিছু একটা ছিল, এবং পেজটা বিভিন্ন রঙের কালারিং এ থাকতো। আমার শিক্ষকের মর্যাদায় আমার গল্পটাও খুব সুন্দর কালারিং সাজাই যাবো, খুব ভালো লেগেছিল। এই থেকে আমার গল্প মানে শুরু। তো যদি আমি পেপারে না লিখে, যদি এটি আমার ঘরে বা ফেসবুকে ডিলিট হতে পারতো, পেপারে রাখা কি হয়েছিল, আমি লাস্ট যখন আসাম গভর্নমেন্টে যখন অ্যাডভার্টাইজটা দিল যে ওটা পাঠানি লোকে, আমি ঘরে আমার ফাইলে খুঁজে আমি পেপারটা পেয়ে গেছি এবং এটা জেরক্স করে পাঠিয়ে দিয়েছি। লাভ হলো, পেপারে লেখায় লাভ হলো। এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে
অতীতে যেগুলো আপনি লিখেছেন সেগুলো করে রেখেছেন এবং হ্যাঁ, সব আছে। বর্তমানে পাঠিয়েছেন। বর্তমানে ফলে পাঠিয়েছি। আপনি আজকের দিনে এই যুব সম্মাননা- লেখক সম্মাননা পেয়েছেন, সেটাই কিন্তু বলতে চাইছেন। কিন্তু আমি তো তখন আসলে তখন কি ধরে এরপরেও লাস্ট ধরেন 17, 18, 19, 20 এই সালেও তো আমি জানতাম না যে এরকম কিছু দিব। তা আমি তো এমনি রাখছি যে ফিউচারে বড় হইলে আমার নেক্সট জেনারেশনে দেখবো বা আমিও দেখতে এটা লাগে না ছোটবেলা কি করছি, কিন্তু আমার লেখাটা রাখা তো লাভও হয়েছে অন্তপক্ষে, যেটাই এটা স্মৃতি হিসেবে রাখলাম। কিন্তু এখন কি তো হইলো লাভ হইলো আরো কিছু তো হইতে পারে ফিউচারে, বাজার না। এবার জানতে চাইবো আপনার এই যে লেখালেখির যাত্রায় আপনি কি কি লিখেছিলেন এবং কি কি আর্টিকেলস, কি গল্প, একটু যদি বলেন। ঠিক আছে। আমি প্রথম যেটা শিক্ষক একটা গল্প লিখেছিলাম, এরপরে আমার একটা আর্টিকেল আসিল যেটি মাতৃভাষা সন্তানের আতুরঘর। আচ্ছা, এটা আমার ফেসবুকে পেজ যেগুলো আছে সব আপলোড করা, মাতৃভাষা সন্তানের আতুর, এটাও খুব পপুলার, দৈনিক সাময়িক প্রসঙ্গে এটা পাবলিশ হয়েছিল। এরপরে আপনার দৈনিক এটাকে মাতৃভাষা সন্তানের আতুরঘর। আমরা সবাই জানি যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন না মৃত্যু আছেন এটাই আমরা কেউ জানি না। সব গভর্নমেন্টে বলেছিল যে আগে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু ফাইল সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আছে। এটা কিন্তু আমার একটা লেখা পুরো একটা সম্পাদকীয় কলামের মধ্যে যুগসংঘ পাবলিশ, তখন বোধহয় আমি ক্লাস 10-এ ছিলাম 2015 সালে। নেতাজির ফাইলগুলো প্রকাশ করা হোক, একটা সম্পাদক, বিরাট বড় একটা সম্পাদকীয় কলাম, পুরো পেজ দুইটা আসছিল, এটা নিজেও লিখছিলাম। এরপরে এনআরসি রিলেটেডও যে একটা লেখা আছে। এরপরে ধরেন আমার দুইটা বেঙ্গলি কবিতা আছে, পিতৃভূমি, একটা পিতৃভূমি একটা মাতৃভূমি, দুইটা কবিতা। পিতৃভূমিটা এখনো পাবলিশ হয়েছে না, এটা নেক্সট আমি কইমু, নেক্সট ফিউচার অন্য প্ল্যান আছে, এটা পাবলিশ হইব। মাতৃভূমিটা পাবলিশ অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা বিদ্যাভারতীর যেটা একটা বিশিষ্ট মানে একটা উল্লেখযোগ্য একটা ম্যাগাজিন আছে অগ্রভারতী, প্রত্যেক বছর পাবলিশ হয় এটা। তা আমি যখন বিদ্যাভারতীর সাথে জড়িত ছিলাম তখন আমার একটা আছে যে গণিত বিষয়ে ছাত্রছাত্রীদের এত বয় কেন করে একটা আর্টিকেল, অবশ্যই। এটাও বিদ্যাভারতী খুব সুন্দর তারা পাবলিশ করছে, এটা পাবলিশ অলরেডি হয়ে গেছে। এরপরে অসমীয়া প্রতিদিনে আপনার অসমীয়া ভাষায় পাবলিশ হয়েছে আমার চাইল্ড লেবারের উপরে একটা আর্টিকেল, আপনার ট্রি প্ল্যান্টেশনের উপরে একটা আর্টিকেল। তারপরে ইংলিশ নিউজ পেপারেও আপনার ইংলিশ নিউজ পেপারে যেটা রাইম আসিল পিচ, এটা দি আসাম ট্রিবিউনে যেটা আসাম নিউজ ট্রিবিউন, পেপার, এটা পাবলিশ হয়েছে গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে। এটাই। আর নেক্সট আপনার আগামী জানুয়ারির 22 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত কলকাতা বিশ্বের মধ্যে একটা কলকাতা বইমেলা, একটা নাম করা একটা বইমেলা শুনছি, আমি গেছি না কোনোদিন, কিন্তু শুনতে পেয়েছি, নেটে দেখছি। এটা তো আমার 3টা পাবলিকেশনে আমার লেখা তারা নিচে নিজের থেকে নিচে, দুইটা অলরেডি তারা সিলেক্ট করে দিছে, আমি জাস্ট কিছু হইতাম না, নামটা হই কি তাই যাই নামটা হইলে আমি ওয়েট, আমি নামটা কই, নামটা কইলে আমি আপনার একটা হইল গিয়া একটা গল্প, যেটা গল্পটার নাম লগি আয়না, আয়না সেমিকলন আছে নিজের প্রতিরূপ, মানে আমরা নিজের আয়নার মধ্যে দেখি, ওই এটা একটা গল্প আছে। গল্পটা আমার কাছে আমি নিজে লেখছি, খুব ভালো লাগছে, পাঠাইছি, তারা সিলেক্ট করছে এটা। পিতৃভূমি কবিতা পাবলিশ হয়েছিল না, ও কলকাতা বুক ফেয়ারে এটা পাবলিশ হইব, এটা অলরেডি তারা সিলেক্ট করে দিচ্ছে। আরেকটা এখন সিলেক্টের উপরে কথা জানাইছে না, ফাইনাল কইছে 20 তারিখের ভিতরে তারা দেখে, এগুলা দেখি আবার সুন্দরভাবে সিলেক্ট করবো, জানাইবে এগুলা। আমার ফিউচার প্ল্যান, আরেকটা ফিউচার প্ল্যান আছে, যেটা হইল গিয়া কোনোদিন যদি নিজে সরকারি গভর্নমেন্ট চাকরি পাই বা নিজে একটা স্বাবলম্বিত হইমু, যদি হই সুন্দর মতো ভগবানে দেন, তে প্রত্যেক বছর একটা মানে একটা বাংলা নিজের মাতৃভাষায় একটা বই লিখবো, যেটা গল্প উপন্যাস হইতে পারে বা সমাজ রিলেটেড, একটা বাচ্চারা পড়াশোনার ব্যাপারে, যেমন আমরা যেহেতু টিচিং প্রফেশনে আছি, ম্যাথস বা সায়েন্স বা বেঙ্গলি ইংলিশ এগুলো এখন হয় নোটস হইতে পারে, কোনো একটি বুক লিখতে পারি। আর একটা ছোট ইংলিশ বুক, প্রত্যেক বছর 3টা বুক লেখার একটা খুব ইচ্ছা আছে, দেখি ফিউচার কি হয়। মাস্টার আমরা একটু আবার ব্যাকওয়ার্ড হচ্ছে, ঠিক আছে? যেহেতু আপনি বলেছেন আর্টিকেলস বা গল্পের মধ্যে আপনি লিখেছেন যে মাতৃভাষা সন্তানের কি বলেছিলেন, আতুরঘর, ঠিক আছে, এবং বলেছেন যে গণিতে ছাত্রছাত্রীদের গণিতে বয় কেন। আচ্ছা, প্রথমে আপনাদের জানতে চাই যে মাতৃভাষা সন্তানের আতুরঘর এই বিষয়টা আপনি কিভাবে, কেন আপনার মাথায় আসলো যে এই বিষয়ে লিখলেন, বিষয়টা একটু বিস্তারিত বলবেন? দেখো, আমাদের আমরা প্রথম যে শিক্ষা পাই ছোটবেলা থেকে, শিক্ষাটা কিন্তু আমরা ঘরে পাই, এবং ঘরে আমরা প্রথম শিক্ষা কিন্তু মায়ের কাছেও পাই। অবভিয়াসলি
মায়ের কাছে যে শিক্ষা পাই এটা আমরা সবচেয়ে সহজে বুঝতে পারবো যে কোনো সময়। আমি বহুত মানে বড় হওয়ার পরে বহুত আমি বই বা আর্টিকেল পড়ছি। আমি একটু বাংলা বই পড়ি, খুব এক্সট্রা বই পড়া খুব আমার মানে বাংলাকে ভালোবাসে। খুব বাংলা ভালো লাগে, মানে মাতৃভাষা আমার বাংলা মানে খুবই মানে ভালো। আচ্ছা, মাতৃভাষার রিলেটেড আমি যখন কিছু বই পড়ছি, সবটি বই আর্টিকেল একটা জিনিস দেখছি যে যে দেশ বা যে ব্যক্তি মাতৃভাষার প্রতি যত বেশি সচেতন আছে সেই ব্যক্তি তত বেশি উন্নত এবং সেই দেশ উন্নত। যেমন এক্সাম্পল হিসাবে আমি জানি জাপান, চীন, অস্ট্রেলিয়া, এই তিনটা দেশ তারা মাতৃভাষা ছাড়া তারা আদার্স ইংলিশও তারা মানে খুব কম প্রচলিত। তারা মাতৃভাষা একবার হাই হাই মানে যতটুকু পড়াশোনা যায় তারা মাতৃভাষা তারা পড়া যায়। যেমন দেখুন জাপান বিশ্বের মধ্যে উন্নত দেশ, অস্ট্রেলিয়া উন্নত, চীন উন্নত, এইগুলো। এই জায়গাটা বলতে চাই যেটা আপনি বলছেন যে মাতৃভাষা নিয়ে পড়াশোনা মানে যে যতটুকু করছে ওরাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আজকালকার দিনে কিন্তু আমরা কিন্তু ইংলিশের দিকে একটু মানে আমাদের অগ্রসরতা বেশি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা বাঙালি হয়েও কিন্তু আমরা সেই বাঙালির মর্যাদা দিচ্ছি না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা এটার যেটা ইম্প্যাক্ট পজিটিভ নেগেটিভ কি হতে যাচ্ছে বা হতে পারে? আমি নিজের ক্ষেত্রে বলছি, আমি তো ক্লাস 10 পর্যন্ত বেঙ্গলি মিডিয়াম এবং ভালো বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে পড়াশোনা করেছি। যখন আমি হায়ার সেকেন্ডারি ভর্তি হতাম, সায়েন্সটা তো পড়বো, কারণ আমি একটু ম্যাথসে খুব ভালো ছিলাম, ছোটবেলা থেকে ম্যাথসে খুব ভালো ছিল ইচ্ছা, সায়েন্সও পড়ার খুব ইচ্ছা গড়তা কি বা আমি নিজেই ইচ্ছা আছে, ঠিক আছে। যখন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবো তখন প্রথমে খুঁজেছিলাম যে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। আসাম গভর্নমেন্টের বেঙ্গলি মিডিয়াম সায়েন্স স্কুল আছে, কিন্তু প্রবলেমটা হইল গিয়ে বেঙ্গলি কোনো ধরনের বুক পাওয়া যায় না, কোনো ধরনের গাইডস পাই যায় না, যেগুলো টিচারও অলরেডি আসেন, মানে বেঙ্গলি মিডিয়াম টিচার সায়েন্সের বহুত কম। আমি নিজেই সায়েন্স ইংলিশ পড়ছি, এখন বহুত আছে এরকম সায়েন্সের ওয়ার্ড যেটা আমি নিজেই বাংলা জানি না। তো এইরকম তো টিচার সেম, আগের টিচার সেম এরকম। তো নিজে কি হয়েছে, তখন আমি সায়েন্স বাধ্য ইংলিশ নিতে বাধ্য হয়েছি। ইংলিশ নেওয়ার পর এখনো পর্যন্ত আমি তো ঠিক আছে ইংলিশ মিডিয়াম, গ্রাজুয়েশন ইংলিশ, এমএসসি সবই ইংলিশ পড়তে লাগে, কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের কাছে এখনো পর্যন্ত তৃপ্তি হন না যে আমি সায়েন্সে বহুত ওয়ার্ড পড়েছি কিন্তু এগুলার বাংলা জানি না, এগুলো ডিকশনারি ব্যবহার করে বাংলা জানতে হয়, বা বহুত ওয়ার্ডের বাংলাও নেই সায়েন্সে ওয়ার্ডের। এইটাই প্রবলেম ফেস করতে লাগছে, এবং তো এটাই। আর মানে আমার প্রশ্ন ছিল যে বর্তমান যে যারা যে ইংলিশ মিডিয়ামে ছাত্রকে দিচ্ছে, ঠিক আছে, আপনি যেখানে বলেছেন যে মাতৃভাষা নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে অগ্রসর হওয়া যায়, বা যারা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেগুলো এগিয়ে যাচ্ছে মাতৃভাষা এবং তাদের কাছে মর্যাদা মাতৃভাষার বেশি, ঠিক আছে, পড়াশোনার দিক দিয়ে। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে ইংলিশে প্রাধান্যটা বেশি দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে শুরু থেকেই। তো এটার বিষয়ে কি বলবেন যে ভবিষ্যতে ইম্প্যাক্ট পজিটিভ নেগেটিভ কি হতে পারে, ভবিষ্যতে আপনি দিকটা কিভাবে দেখছেন? মানে ভবিষ্যতে ইনফ্যাক্ট বলতে ইনফ্যাক্ট ওটাই তো হবে, একবারে বর্তমানে হচ্ছেও, যেটা আমাদের মাতৃভাষা প্রায়। আপনি একজন শিক্ষক হিসাবে কি দেখছেন এই বিষয়টা? শিক্ষক হিসাবে আমি ওটাও মানে যেটা বুঝতে পারি যে ফিউচারে বা বর্তমান ফিউচারে আমরা বাংলা যেটা আমরা ভাষা যেটা আছে মাতৃভাষাটা আর নাইকে মানে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে, এটা বলতে পারি, এটা বলতে পারি। মানে আপনার হিসাবে আমার হিসাবে বলতে পারি, বর্তমান যে অবস্থায় যে চিত্রটা দেখা যাচ্ছে বলতে পারি অবশ্যই। ঠিক আছে, আমরা দ্বিতীয় যেটা আমাদের প্রশ্ন ছিল যে আপনি বলেছিলেন যে ছাত্রছাত্রীদের গণিতে ভয় কেন, এই প্রসঙ্গে আপনি লিখেছিলেন, ঠিক আছে, একদম সত্যি কথা বলেছেন। আমরা প্রায় দেখতে পাই যে গণিত মানে ম্যাথমেটিক্সটা মানে ছাত্রদের নজরে আসার পর ছাত্র সংকটে পড়ে যায়, মানে এটা কি পারবো না। এবং যেহেতু আপনি ম্যাথমেটিক্সের টিচার, সেই বিষয়ে কি বলবেন? ছাত্ররা আসলে আপনি তো পড়াচ্ছেন, প্র্যাকটিক্যাল জিনিসটা কিভাবে দেখা যাচ্ছে যে ছাত্ররা কেন ভয় পায়, বা এই যে ভয় মানে মনোবৃত্তি যেটা আমি অঙ্ক পারবো না বা অঙ্ক নিয়ে ভয় হিমশিম খায়, এই বিষয়টা আপনি কি বলবেন? আমার দৃষ্টিতে যেটা আপনারা প্র্যাকটিক্যালি পাচ্ছেন ক্লাসে। আমার দৃষ্টিতে মানে ম্যাথমেটিক্স যেটা গণিত মানে আমার মানুষের যে শিক্ষা, আমার দৃষ্টিতে গণিত সবচেয়ে ইজি। আচ্ছা, কারণ এটাতে কোনো ল্যাঙ্গুয়েজের এত প্রবলেম হয় না, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, আসামিজ হোক, এনি আদার ল্যাঙ্গুয়েজ, বাংলায় গেলে আর চলতি ভাষা, লিখিত ভাষা, কোনো প্রবলেম হয় না, অনেক প্রবলেম হয় না। কিন্তু এটা ভয়ভীতি হওয়ার এক নম্বর কারণ হইল গিয়া আমরা যে ম্যাথসটা এবার ছোটবেলা থেকে যখন শিখি তখন আমরা মনের মধ্যে একটা যে আগে থেকে চলে আইছে ম্যাথস কঠিন,
ম্যাচ করি, এটা মন্ত্র হিসাবে আমরা সবার কানের মধ্যে ঢুকে ম্যাচ করি, এটা এমন পর্যায়ে যায় ওইটারে অটোমেটিকলি পরিবেশকে বাধ্য হয়ে ম্যাচটা কঠিন 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 বাচ্চারা বড় এলে আর অটোমেটিকলি ম্যাচ ছাড়ি দিই এরকম অবস্থায়। মেইন 1 নম্বর পয়েন্ট আমার লেখা নেই, আমি তোমার দিতে পারবো, আমি এখন নাই আমার হচ্ছে ফটো তুলে, এটা 1 নম্বর কারণ আমি এটা মানে দিছি যেটা আমি ওটা দুষ্টে থেকে আর আমি যে ম্যাথ শিক্ষাটা যার কাছ থেকে আমরা প্রথম শিখি উনি যদি তারে ইজিতে শেখায়, ইজি শেখানি বলতে কি মানে ইজিতে না ম্যাথ ইজি আছে পারবাই তুমি এরকম মানে তার একটা সাহস যদি কেউ দেয় তাকে মোটিভেশন অটোমেটিক ম্যাথ পারবো। কারণ ম্যাথসের মতো ইজি আমি কোনো সাবজেক্ট আমি এখন পড়তে পারি, আমি বলছি মাতৃভাষা বাংলাও মনে করে ম্যাথটাই কঠিন লাগে ম্যাথ ইজি, কারণ বাংলার মধ্যে জানোই প্রচুর বানান ভুল হইতে পারে, আমরা বাংলা পড়ছি কিন্তু প্রচুর এখনো ভুল হয় কিন্তু ম্যাথস এই ভুলটা অন্তর্পক্ষে হইতো না, কারণ জাস্ট নম্বর কত 0 থেকে 9 পর্যন্ত 9টা নম্বর আর প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড এখানে ম্যাথমেটিক্স শেষ, ম্যাথমেটিক্স ওটাই ম্যাথমেটিক্স আর তো ম্যাথমেটিক্স কিছু মানে ম্যাথমেটিক্স হচ্ছে আপনার হিসেবে 1 থেকে 9 আর 1 to 9 প্লাস মাইনাস, যেগুলো প্লাস মাইনাস মাল্টিপ্লাই সাইন ধরো ইকুয়াল এই 5-6টা সাইন আছে, এগুলো এই মেসেজ ফার্স্ট যদি কেউ ভালো করে মোটিভেশন দিয়া ভালো করে একটা যে কোনো স্টুডেন্টে যদি বুঝাই দিতে পারে তো হে আমার মতে জীবনে ম্যাথসে কঠিন হইতো অন্তপক্ষে, আচ্ছা অন্য সাবজেক্টে কঠিন হইতে পারে ম্যাথসে কঠিন হইতে পারতো না। মাস্টার আমরা যেহেতু বুঝলাম যেটা আপনি বাংলাকে ভালোবাসেন, লেখালেখি ভালোবাসেন, সেই সুবাদে বলতে চাই যে আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং বর্তমানে সায়েন্সের বিষয় শিক্ষক, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথস পড়াচ্ছেন বর্তমান ক্লাসে। এই যে আপনার যে সম্মাননা যেটা আপনি পেয়েছেন এটা কিভাবে সম্ভব হলো? আমি একটা প্রশ্ন করি, সাধারণত মানে মনে আসে যে সেটা আমি শুরুতেই বলেছি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা ছাত্র ওদের কিন্তু বাংলার প্রতি টানটা এত বেশি দেখা যায় না, ঠিক আছে, যেহেতু 12 থেকেই শুরু হয়ে যায় ইংলিশ সায়েন্সে যাওয়ার পর, সেই জায়গায় আপনি যে লেখালেখি শুরু করছেন বা লিখে যাচ্ছেন, এই যে মানে সম্মাননা ইতিমধ্যে পেয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? এবং এই যে আপনার যে লেখালেখির যে প্রতি যে আগ্রহ, এই যে আগ্রহ যেটা আমরা বুঝতে পারলাম যে আপনি বলেছেন 10 থেকে আপনার ক্লাস 6 থেকে, ঠিক আছে, মানে এই যে শুরু যেটা এটা কিভাবে শুরু হলো? কাউকে দেখে, কারোর থেকে অনুপ্রেরিত হয়ে, না কি একটু যদি বলেন। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে মানে যেটা আমার মা বাবা বা আমরা এই পরিবেশে মানে বড় হয়েছি যে এক্সট্রা সময় যেটা মানে স্কুলের টাইম, রাত্রের পড়াশোনা বা সকালের পড়াশোনা, ধরো বিকালবেলা কোনো স্টুডেন্ট কি করতো খেলাধুলা বা একটু আড্ডা দিই এরকম মানে টোটালি এটা সিস্টেম আসছিল না। যখন স্কুল থেকে যেতাম যাওয়ার পরে একটু ঘুমানোর পরে ওই ফ্রি সময় যেটা কোনোদিন ম্যাথ প্র্যাকটিস, ঠিক আছে, অন্য চাকরি পড়তাম না, ম্যাথ প্র্যাকটিস, নাইলে বইয়া স্বামী বিবেকানন্দর বই আছে, বঙ্কিমচন্দ্রের বই আছে, বই নিয়ে রাখছই প্রচুর, যে সময় পড়তে মাঝে মাঝে গল্প মনে হইতো, লেখি না 2 লাইন 1 লাইন লিখতাম। আসলে আমার বাংলা হ্যান্ড রাইটিংটা খুব খারাপ, এই বাংলা হ্যান্ড রাইটিংটা খুব খারাপ, হ্যান্ড রাইটিংটা মায়ের বাবা যখন দেখতা খুব বক্তা আর হ্যান্ড রাইটিংটা লুকিয়ে একটু লিখতাম, লেখি ধরো একটু জমাই আর কি হইতো মাঝে মধ্যে ধরো লিখতাম লেখিয়া আর ওরকম লেখা স্টার্ট করতাম আর লেখছি লিখে। ছাত্র জীবনে যেটা বুঝতে পারলাম যে অবসর সময় লেখালেখি করেছেন। লেখালেখি আর খেলাধুলার প্রতি কি আগ্রহ ছিল? না, খেলাধুলার প্রতি এত আগ্রহ ছিল না, মাঝে ঠিক আছে একটু ক্রিকেট খেলাইতাম কিন্তু পরে নিজের অত ইন্টারেস্ট লাগতো না। আচ্ছা, তার জন্য তার থেকে লেখালেখি ভালো। তার ফলে আজকের দিনে আসাম সরকারে সত্যি আমি তো ভাবতে পারছি না যে এরকম পাইবেন। ঠিক আছে মাস্টার বাবু, আপনার থেকে সময় নেব না, ঠিক আছে, বুঝতে পারলাম আপনি যা বলেছেন কিভাবে আপনার এই আজকের দিনে যে আপনাকে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি একজন আসাম সরকারের যুবলেখনী সম্মানপ্রাপ্ত অনুপ দাস, ঠিক আছে, আমরা একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো বা আপনার কি বার্তা আমরা জানতে চাই যে আজকে যারা যুব সমাজ এবং আপনি একজন শিক্ষক, আপনার অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে লেখালেখি নিয়ে? যেহেতু আপনি ইতিমধ্যে সম্মাননা পেয়েছেন এবং আজকের দিনে লেখালেখি এত বেশি দেখা যাচ্ছে না, সত্যি কথা বলতে গেলে আমরা প্রায় সময় দেখতে পাই ছাত্রছাত্রীরা গেম নিয়ে, মোবাইলে প্রায় সময় দেখা যায় কিন্তু গেম নিয়ে, খেলাধুলার প্রতিও কিন্তু সেই মনোযোগ নেই আগের তুলনায়। আজকালকে কিন্তু ফিল্ডে দেখা যায় না, ফায়ারিং এ, ঠিক আছে, আমরা দেখতে পাই ঘরের কোনায় বসে
আগে পিছে করা হচ্ছে, ফায়ারিং এর আওয়াজ পাই, যে ফায়ারিং এর আওয়াজ পাওয়ার ছিল ফিল্ডে সেই আওয়াজটা পাচ্ছি গড়ের কোনায়, ঠিক আছে? সেই সুবাদে কি বলবেন? আমার যুব সমাজ বা আমার যত ছাত্রছাত্রী আছেন বা ছোট ভাই বোন সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যেটা আমি বলবো, মোবাইল ঠিক আছে, মোবাইলে বহুত কিচ্ছু দিতে পারে। আমি যদি মনে করো আমি যদি মোবাইলটা ইউজ করতাম না, আমি কিন্তু অ্যাডভার্টাইজে জানলাম না যে আসাম পাবলিকেশন বোর্ডে লেখা নেয় এখন যুবলক্ষকদের, বা আমি মোবাইলের মাধ্যমে এটা পাইছি। এটা কিন্তু আমরা কিন্তু হয়তো আপনিও পড়েছেন, আমরা আগে পড়াশোনায় পেয়েছি, যেটা হচ্ছে বিজ্ঞানের অবদান, যেখানে সুফল এবং কুফলের কুফল বিষয়টা আছে, ছিল। কুফল আছে, সেই সুবাদে তো বলছেন। সেই কথা বলছি। যদি মোবাইলটা যদি সঠিকভাবে ইউজ করতাম না, এবং আমি সব ফেসবুক থেকে আমি পাইছি, তে পাওয়ার পরে তো দিছি, ঠিক আছে। সব মোবাইলটা ইউজ করো, ঠিক আছে, কাজে লাগাও। যেটা মোবাইলের মধ্যে খারাপ দিক আছে, ভালো দিক আছে, ভালো দিক আমরা কাজে লাগাই। আর লেখালেখি করলে কি হয়, ফিউচারে মানে বহুত স্থিতি হিসাবে থাকে। আর কি বলবো, সব লেখা মানে সময়টা আমরা যখন বর্তমানে মানে ছাত্রছাত্রীরা কিতা করে, তারা পড়াশোনা অত মনন নেই, মোবাইল কি ফ্রি ফায়ার গেম বা এটসেট্রা গেম আছে, গেমগুলা খেলে সময়, সেই সময়টা নষ্ট না করে যদি তোমরা এই এক্সট্রা সময়ে যাই হোক যে কোনো কিছু একটা লেখালেখি যদি করিয়ে রাখো, ফিউচারে কোনো একদিন কোনো কিছু একটা কাজে লাগতে পারে। যেটা আমার ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে, আমি তো এটা বাঁচছিও না এরকম কিছু হবে, আমার কাছে এটা প্রতিফলিত হয়েছে। এটাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং যারা দর্শক রয়েছে আপনাদেরকে বলতে চাই যে আমরা ইতিমধ্যে কথা বললাম অনুপ বাবুর সাথে, অনুপ দাস, যিনি আসাম সরকারের ইতিমধ্যে যুবলেখনী সম্মাননা 2025 প্রাপ্ত। সেই সুবাদে বলছি, ওনার থেকে আমরা কথা বলে বুঝতে পারলাম যে আজকালকে সময় যেটাকে আমরা ডিজিটাইজেশন বলছি, সেই সময়ে কিন্তু লেখালেখির প্রয়োজন আছে, উনি সরাসরি বুঝিয়ে দিলেন। এবং উনার জীবনেও নানা যাত্রার কথা আমরা জানতে পারলাম, কবে থেকে উনার এই লেখালেখির প্রতি আগ্রহ জাগলো, এবং বর্তমান যুব সমাজের উদ্দেশ্য উনি উনার বার্তা রাখলেন। এবং আপনাদেরকেও জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে তখন সময় থেকে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ বাতায়ন ডিজিটাল। নমস্কার।